আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় আলোর প্রতিসরণ। তোমরা জানো দশম শ্রেণীর সিলেবাসে নবম অধ্যায় নেই। তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমাদের নবম অধ্যায় রয়েছে। তো এই নবম অধ্যায়ের মধ্যে তোমাদের হচ্ছে নবম অধ্যায়ে বিভিন্ন টাইপের অঙ্ক আছে, যেমন হচ্ছে ফোকাস দূরত্ব নির্ণয় করা, লেন্সের ক্ষমতা নির্ণয় করা, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করা, তারপর হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব, এই রিলেটেড প্রশ্ন আছে। তারপর চোখের ত্রুটি, যদি এখন তোমাদের সিলেবাসে নেই, কিন্তু চোখের ত্রুটি দিয়ে প্রশ্ন আসতো, রসদৃষ্টি দীর্ঘদৃষ্টি, আর লেন্সের বিভিন্ন চিত্র যেগুলো রয়েছে ওই চিত্রগুলো তোমাদের ছিল। তো ওই টপিকসগুলো সবাই মোটামুটি কম বেশ পারো। অর্থাৎ তোমাদের যে আগের যেই টাইপ যেগুলো আছে বা টাইপ ভিত্তিক, আমরা যদি এগুলো বিভিন্ন ভাগে ভাগ করি, বিভিন্ন টাইপ ভিত্তিক করি, তাহলে এই টাইপ ভিত্তিকের মধ্যে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে তোমার আর কি সহজ যেগুলো আছে এগুলা। এর মধ্যে হচ্ছে এই সবচেয়ে স্টুডেন্ট যেই টপিক্সটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে আলোর প্রতিসরণের এই টপিক্সটা বা এই টাইপের অঙ্কগুলো স্টুডেন্ট সবচেয়ে বেশি ভয় পায়, এবং এই টাইপের প্রশ্নের কারণে স্টুডেন্ট অনেকে এই অধ্যায় স্কিপ করতে চায়। তো চলো আমরা খুব সহজে এই টাইপটা কীভাবে আয়ত্ত করা যায় দেখা যাক। সবাই একটু খেয়াল করো, দেখো এটা আমার টাইপ 4-এ আছে। যেহেতু তোমরা যারা আমার কোচিংয়ের বাইরে বা অবশ্যই বাংলাদেশে অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখছো, এখানে আমার একটা সিকিউ শিট আছে। সিকিউ শিট আমি টাইপ ভিত্তিক সকল অধ্যায়ের মধ্যে যেই 2016 থেকে শুরু করে 2024 পর্যন্ত, 25 এখনও করা হয় নাই, 2016 থেকে 2024 পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আসছিল সবগুলো বোর্ড প্রশ্নের মধ্যে টাইপ ভিত্তিক করা হয়েছে। এখানে ঘ এটা কোনো ফ্যাক্টস না, মানে আমি কোনোটা হচ্ছে একটা আমরা জানি যে একটা সৃজনশীল ঘ আগে হয়, তারপর হচ্ছে ঘ। এখন এই দুইটার মধ্যে আমি হচ্ছে এই ঘ ভিত্তিকে আলাদা করি নাই, মানে ঘ আর ঘ ভিত্তিতে আলাদা করি নাই। আমি আলাদা করছি কি, যে একটা টপিক্সের মানে একটা সৃজনশীলের ঘটা অন্য কোনো একটা টপিক্সের সাথে মিলে আছে বা অন্য কোনো একটা টাইপের সাথে মিলে আছে, তাহলে এই ঘটারে ওখানে দিছি। অথবা যেটা ঘ আছে সেই ঘটা হয়তো অন্য কোনো টাইপের সাথে মিলছে, আমি তারা ওই টাইপের মধ্যে দিছি। অর্থাৎ ঘ এবং এটা ভেদাভেদ না। ভেদাভেদ হচ্ছে কি, আমি এই টাইপটা বা এই কনসেপ্টের ম্যাথটা গতে আসুক, 3 নাম্বারের জন্য আসুক অথবা 4 নাম্বারের জন্য আসুক, যত নাম্বারের জন্য আসুক না কেন, আমি হচ্ছে টাইপটা শিখবো। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো কীভাবে আসে এবং গতে, এই ভিত্তিতে আমি বিভিন্নভাবে ভাগ করছি। তো তেমন হচ্ছে এখানে হচ্ছে আলোর প্রতিসরণের মধ্যে এই টাইপ 4-এর মধ্যে আমি কিছু অঙ্ক রাখছি, যেগুলো হচ্ছে কি অনলি হয় তোমাকে আলোর বেগ নির্ণয় করতে বলবে, মাধ্যমের দুইটা মাধ্যম থাকবে, যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ নির্ণয় করতে বলবে, অথবা আপতন কোণের মান অথবা প্রতিসরণ কোণের মান নির্ণয় করতে বলবে। দুইটা কোনো মতো একটু পরে আমি বেসিক বলবো। তো তোমাদের আপতন কোণের মান বলতে পারে, প্রতিসরণ কোণের মান বলতে পারে। প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি ভয় পাওয়ার টপিক হচ্ছে প্রতিসরণাঙ্ক। অর্থাৎ স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায় কোনটাতে, এই প্রতিসরণাঙ্ক। তোমরা সবচেয়ে বেশি ভয় পাও কোন পদে, কোন টপিক্সে, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে। আর এই ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা, এই ধরনের সমস্যা বা এই কয়টা সমস্যা নিয়ে যে সৃজনশীলগুলো আসছে, এই সৃজনশীলগুলো আমরা কি করব, আলোচনা করব। তো এর আগে প্রশ্নের ধরন হচ্ছে কি, ওরা প্রশ্নের ধরন বলতে পারে আলোর বেগ নির্ণয় করো, অথবা এই মাধ্যম বা বিমাধ্যম যে কোনো একটা মাধ্যমের কথা বলবে যে হচ্ছে আলোর বেগ নির্ণয় করো। আবার প্রতিসরণ কোণ মান নির্ণয় করো অথবা আপতন কোণ মান নির্ণয় করো, প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, ক্রান্তিকোণ নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমার কাছে ক্রান্তিকোণ বলতে পারে, ক্রান্তিকোণ নির্ণয় করতে, এই ক্রান্তিকোণ তোমার কাছে নির্ণয় করতে বলতে পারে। তো এখানে আমরা প্রয়োজনীয় অনেকগুলো সূত্র লিখে রাখছি। এই সূত্রগুলো আমি এভাবে বলবো না, আমি হচ্ছে একটু আরও অন্যভাবে বলার চেষ্টা করবো তোমাদের জন্য। তো প্রথম কথা হচ্ছে, চল আমরা আলোর প্রতিসরণ নিয়ে কিছু একটা টপিক্স বা একটু আলোচনা করি। আলোর প্রতিসরণের কিছু হালকা আমরা বেসিক নিয়ে আলোচনা করি। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমরা পড়ছি হচ্ছে আলোর প্রতিসরণ। কি শিখছি বলো তো, আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে তোমরা মোটামুটি আমি আশা করি বেসিক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে শেষ করছো। এবার আসলে আমরা আলোর প্রতিসরণ একটু হালকা বেসিক নিচ্ছি। তাহলে অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। এখন এই যে আলো যে আছে না, আলো হচ্ছে কি এক প্রকার শক্তি যা আমাদেরকে দেখতে সাহায্য করে। অর্থাৎ কোনো বস্তু থেকে আসা আলো আমাদের যখন চোখে পড়বে তখন আমরা ওই বস্তুটা কী করবো, দেখতে পাবো। এখন এই আলোর প্রতিসরণ ঘটনা হচ্ছে কি, একটু খেয়াল করো। দেখো এখানে অবশ্যই দুইটা মাধ্যমের পার্সপেক্টিভে কথা বলতে হবে। অর্থাৎ এখানে অবশ্যই দুইটা মাধ্যম থাকবে। আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম প্রবেশ করবে, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যম প্রবেশ করবে, এখানে ওইটা হিসাব করতে হবে। ধরো উপরের মাধ্যমটার আমি এ ধরলাম, নিচের মাধ্যমটা আমি কী ধরলাম, বি ধরলাম। তাহলে উপর মাধ্যমটা হচ্ছে এ আর নিচের মাধ্যম হচ্ছে কি, বি। আর এই বরাবর যে দাগটা টানছি এটার নাম হচ্ছে অবিলম্ব, এটার নাম হচ্ছে কি, অবিলম্ব। এবং এই যে আমি বিভেদ তলে রাখছি না, এটার নাম হচ্ছে বিভেদ তল, এটার নাম হচ্ছে কি, বিভেদ তল।
তাহলে আমরা দেখতেছি হচ্ছে কি দুইটা মাধ্যমকে যেই তলটা বিভেদ করে রাখছে, আলাদা করে রাখছে, ওটার নাম হচ্ছে কি বিভেদ তল। এবং দুইটা মাধ্যম বরাবর যে আমরা যে লম্ব আঁকছি, এই লম্ব অভিক্ষেপ, এই লম্বটা হচ্ছে কি আমার অবিলম্ব। অর্থাৎ এইটা একদম পুরো প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম, দুইটা মাধ্যম একদম পুরো ঘেসে গেছে। এটা প্রথম মাধ্যম আর এটা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যম। তাহলে আমরা দেখতেছি মাঝখান দিয়ে বরাবর থাকবে, এটা হচ্ছে কি অবিলম্ব, সরি বিভেদ তল, এটা অবিলম্ব। আর উপরেরটা হচ্ছে, উপরে দেখো এখান থেকে শুরু করে পুরোটা, এই দাগের উপরেরটা হচ্ছে এ মাধ্যম, এই দাগের নিচেটা হচ্ছে কি বি মাধ্যম। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা জানি হচ্ছে আলো অবশ্যই একটা যে কোনো একটা মাধ্যম থেকে, এক মাধ্যম থেকে আলোটা অন্য মাধ্যমে প্রবেশ করবে। আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটার আমরা বিভেদ তল না বলে বলছিলাম প্রতিফলক পৃষ্ঠ। আলোটা এসে এই প্রতিফলক পৃষ্ঠে বাধা ফেয়ে কী করতো, আগের মাধ্যমে ফিরে যেত। অর্থাৎ আলোটা এদিক থেকে আসি কী করতো, বাধা ফেয়ে চলে যেত, এটা ছিল আলোর প্রতিফলন। আর এখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কী করবে, প্রবেশ করবে। অর্থাৎ আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যম প্রবেশ করবে, লাইটটা একটু এদিকে দিচ্ছি, দেখো আলো যখন এই মাধ্যম থেকে বি মাধ্যম প্রবেশ করবে, তখন ঘটনাটা কি ঘটবে একটু খেয়াল করো সবাই। দেখো আমি হচ্ছে একটা আলো দিচ্ছি, দেখো প্রথম কথা হচ্ছে এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি আপতন বিন্দু বরাবর আসছে, আসার পরে আলোটা বি মাধ্যমে প্রবেশ করবে। আলোটা কি করবে, এই বি মাধ্যমে প্রবেশ করবে, এই আলোটা বি মাধ্যমে প্রবেশ করবে। তাহলে এই আলোর প্রতিসরণের মূল কনসেপ্ট হচ্ছে কি, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, আলো এক মাধ্যম থেকে আলো কি করবে, অন্য মাধ্যমে প্রবেশ করবে। এখন দেখো যে আলোটা প্রথমে আসা শুরু করছে উৎস থেকে, যে কোনো একটা উৎস থেকে আলোটা আসবে, তো আলোটা উৎস থেকে যখন আসা শুরু করবে, সে যে আলোটা আসছে তার নাম হচ্ছে আপতিত রশ্মি। এটা হচ্ছে কি আপতিত রশ্মি। তাহলে এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। এবং এই রশ্মিটা যখন এই মাধ্যমে প্রবেশ করবে, তাহলে কি হবে দেখো তো একটু খেয়াল করো। এখন যেখানে তোমার কাছ থেকে একটু বুঝাই, আমি মনে করো উপর থেকে একটা লাইট মারছি, তো উপরটা হচ্ছে কি আমার বায়ু পরিবেশ, আর নিচে মনে করো আমি ফানিতে একটা লাইট মারছি, পানিতে মানে লাইটটা সরি বায়ুর থেকে লাইটটা মারছি কোন দিকে, ফানির দিকে। এখন তাহলে আমার এই মাধ্যমটা হচ্ছে বায়ু আর বি মাধ্যমটা হচ্ছে কি পানি। এখন তুমি বলো এই বায়ু মাধ্যম যেটা আছে, এটার বায়ু হচ্ছে কি গ্যাসীয় অবস্থা, বা এখানে হচ্ছে তোমার পরিবেশের কণাগুলো একটা থেকে একটা অনেক দূরে থাকে। বাট পানির ক্ষেত্রে প্রতিটা কণা তার কণার কাছে কি খুব কাছাকাছি থাকে না, একটা কণা আরেকটা কণা খুব কি কাছাকাছি থাকে। তাহলে এখন একটু খেয়াল করো, বায়ু মাধ্যমে যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো একটা থেকে একটা দূরে থাকে। আমি তোমাদেরকে একটু বিষয়টা বুঝাই। মনে করে এই বায়ু মাধ্যমে কণাগুলা এরকম একটু অবস্থা করে, আর ফানি মাধ্যম কি, বায়ু মাধ্যম হচ্ছে একটু ঘন না, তো ঘন থাকার কারণে কী হবে, একটু কণাগুলো একটু কাছে থাকবে, একটু কাছে থাকবে আর কি, আমি একটু লাগাই ফেলতেছি, একটু কাছে থাকবে। অর্থাৎ এখানে যতটুকু জায়গা দখল করবে, এটা তার চেয়ে কী হবে, কম হবে। তাহলে আমরা দেখতেছি বায়ু মাধ্যমের কণাটা হচ্ছে কি একটা থেকে একটা পরস্পর দূরে থাকে কণাগুলো, আর ফানি মাধ্যম কী থাকে, একটা খুব কী থাকে, কাছে থাকে। এখন কাছে থাকা যেটা, সেটা হচ্ছে ঘন মাধ্যম, আর দূরে থাকতে সেটা হচ্ছে কি হালকা মাধ্যম। তাহলে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘনতে আসবে, তখন কি হবে, আলোকরশ্মি অবিলম্বের কাছে চলে আসবে। আলোকরশ্মি কি করবে, অবিলম্বের কাছে চলে আসবে। তাহলে আলোটা হবে কি করবে, আলোটা এই অবিলম্বের কাছে চলে আসতেছে, দেখো একটু খেয়াল করো। তাহলে মূলত এই আপতিত রশ্মি যেটা, এইটার প্রতিসরিত রশ্মি প্রতিফলনের নিয়ম অনুসারে এই বরাবর যাওয়ার কথা, এই বরাবর যাওয়ার কথা না গিয়ে আলোকরশ্মি কি করছে, একটু বাঁকা হয়ে গেছে। কেন, কারণ এই মাধ্যমে আলোর বেগ যাহা, এই মাধ্যমে আলোর বেগ যা, সেটা বি মাধ্যমে কি হবে না, একই হবে না। কেন, বায়ু মাধ্যমে আলোর বেগের পরিমাণ বেশি হয়, আর পানিতে আলোর বেগের পরিমাণ কি হয়, কম হয়। তা আলোর বেগের পরিমাণ কম হওয়ার কারণ হচ্ছে কি, এই পানিটা হচ্ছে কি, বায়ু হচ্ছে ঘন, তো ঘনতে আলো কি করতে পারবে না, ওরকম সহজে প্রবেশ করতে পারবে না, বা সহজে প্রবেশ করলে কি হবে, বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তার বেগ কি হবে, বেগ কমে যাওয়ার কারণে আলোক রশ্মিটা কি হবে, একটু বেঁকে যাবে। এবার আসো তুমি বলতে পারো স্যার যদি হচ্ছে এখানে আমি যদি মাধ্যমগুলো চেঞ্জ করে দিচ্ছি, আমি আরেকটা চিত্র আঁকতেছি, একটু খেয়াল করো। এখানে দেখো এটা আমার বিভেদ তল, এটা আমার অবিলম্ব, এটা হচ্ছে আমার এ মাধ্যম, এটা হচ্ছে আমার বি মাধ্যম, একটু খেয়াল করো। এখন এবার আমি কি করছি, পানি থেকে মনে করো একটা আলো বাইরের দিকে দিচ্ছি, মানে বায়ুর দিকে দিচ্ছি, আমি একটা আলো বায়ুর দিকে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করো, এখন হচ্ছে কি এই ফানি থেকে আলোটা যাচ্ছে, খেয়াল করো এটা বিভেদ তল, এই আলোটা এভাবে আসছে, আসার পর দেখো তো এখন ফানি মাধ্যম, এই ফানি মাধ্যমের কণাগুলো খুব কাছাকাছি থাকে, অর্থাৎ গণমাধ্যম, আর বায়ুটা হচ্ছে কি হালকা মাধ্যম। আলোকরশ্মি যখন এই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন আমরা জানি হচ্ছে প্রতিফলন নিয়ম অনুসারে এই বরাবর যাওয়ার কথা না, প্রতিসরিত রশ্মিটা, অর্থাৎ আপতিত রশ্মি হচ্ছে আমার এইটা, আর প্রতিসরিত রশ্মি হচ্ছে আমার এটা। এখন আমার এই রশ্মিটা কি হবে, অবিলম্ব হচ্ছে এটা থেকে একটু দূরে সরে যাবে, অর্থাৎ এই দূরে সরে গেছে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা দেখতেছি যখন আলোটা বায়ু থেকে ঘনতে পানিতে যাচ্ছে, মানে হালকা থেকে ঘনতে যায়, তাহলে অবিলম্বের কাছে চলে আসে, আর যখন ঘন থেকে হালকা যায়, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। অর্থাৎ
আবার আমরা একটা জানি হচ্ছে যে আমরা আলোর প্রতিফলনে পড়ে আসছি যে আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে, একে আই দ্বারা প্রকাশ করে। আর এই প্রতিসরিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। অর্থাৎ আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে কি আর। আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে কি আর। এখানে যখন আলোটা বায়ু থেকে পানিতে যাবে, আমি একটু লিখে দিচ্ছি, আলো যখন বায়ু থেকে পানিতে যাবে, খেয়াল করো, আমি একটু ডিটেলস আলোচনা করছি, তোমাদের জন্য একটু ধৈর্য ধরতে হবে তোমরা। আমি তোমাদের মূল টপিক্সে যাবো, একটু বেসিক পড়াইনি। তাহলে হচ্ছে আলো যখন বায়ু থেকে পানিতে যাবে তখন আপতন কোণের মান বেশি হবে প্রতিসরণ কোণের চেয়ে। অর্থাৎ আপতন কোণের মান কী হবে? বড় হবে। আপতন কোণের মান বড় হবে প্রতিসরণ কোণের চেয়ে, এটা বড় হবে। এবার আসো, এখানে আবার আছে আলোর বেগটাও দেখা দিচ্ছি। এই মাধ্যমে আলোর বেগের পরিমাণ বেশি থাকবে, বি মাধ্যমে আলোর বেগ কী হবে? কম। সি মানে আলোর বেগ, সি মানে কি আলোর বেগ, কোন মাধ্যমে? এ মাধ্যমে। সি মানে আলোর বেগ, কোন মাধ্যমে? বি মাধ্যমে। এবার আসো, আবার আমরা এখানে একটু পরে বলতেছি, আরো অনেক সিদ্ধান্ত নিবে আমরা এখানে। এবার দেখো, এখানে হচ্ছে আমার আপতন কোণ কোনটা? এটা হচ্ছে আমার আপতন কোণ হচ্ছে কত? আই। আর এই প্রতিসরণ কোণ কোনটা? এটা না, তো এটা হচ্ছে কি আমার আর। আলো যখন ফানি থেকে বায়ুতে যাচ্ছে, খেয়াল করো সবাই, এই আলো যখন ফানি থেকে কোথায় যেতেছে? এই বায়ুতে যেতেছে, তখন আমরা দেখতেছি, দেখো তো প্রতিসরণ কোণের মান বড়। তাহলে আমরা দেখতেছি আলো যখন কি হতেছে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন হচ্ছে কি প্রতিসরণ কোণের মান হচ্ছে বড় আর আপতন কোণের মান হচ্ছে কি ছোট। অর্থাৎ এটা কিন্তু গ্রেটার দেন চিহ্ন আর কি। তাহলে হচ্ছে এইটা কিন্তু কোণের চিহ্ন। তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারো যেন এটা, তাহলে এখানে প্রতিসরণ কোণের মান বড় আর আপতন কোণের মান কি ছোট। এবং এখানে ঠিক হলো সেমভাবে, এখানে আলোর বেগের সমস্যা নাই, পানির মাধ্যমে আলোর বেগ কি কম, পানির মাধ্যমে আলোর বেগ হচ্ছে কম আর বায়ুর মাধ্যমে আলোর বেগ হচ্ছে কি বেশি। এটা এখানেও সেম দেখো, এই বায়ুতে আলোর বেগ, এটা হচ্ছে এয়ার আর কি, এই আয়ার। আচ্ছা, আমি তুমি চাইলে এখানে বি না দেখি ডব্লিউ লিখতে পারো, সমস্যা না ওয়াটারের ক্ষেত্রে। তাহলে এখন এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কি আপতন কোণের মান হচ্ছে কি ছোট আর প্রতিসরণ কোণের মান হচ্ছে কি বড়। আর এখানে হচ্ছে আপতন কোণের মান বড়, প্রতিসরণ কোণের মান হচ্ছে কি ছোট। তাহলে আমরা দেখতেছি হচ্ছে মূলত আলোক রশ্মি যখন একটা মাধ্যম, দুইটা মাধ্যম থাকবে, দুইটা মাধ্যমের মধ্যে আমরা জানি যদি দুইটা মাধ্যম সমসত্ব হয়, এটা আমরা পড়ছিলাম আলোর প্রতিফলনে আলোর বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে দুইটা মাধ্যম যদি কি হয়, দুইটা মাধ্যম যদি সমসত্ব হয়, অর্থাৎ এই দুইটা মাধ্যম যদি একই প্রকৃতির হয়, সমসত্ব হয়, তাহলে আলো সরল পথে চলবে। অর্থাৎ আলো যেইভাবে আসছে পুরোপুরি ওইভাবে চলে যাবে। অর্থাৎ এইভাবে যাওয়ার কথা ছিল, আলোটা এইভাবে যাওয়ার কথা ছিল। কখন যাবে? যখন উভয় মাধ্যম এ এবং বি মাধ্যম দুটো সমসত্ব হবে, একই মিশ্রণ হবে তখন। এখন আমরা দেখতেছি হচ্ছে আলোটা আমরা বায়ু থেকে পানিতে দিচ্ছি, এরা একই মাধ্যম নয়, এদের প্রকৃতি একই নয়। এই একই না হওয়ার কারণে আলোক রশ্মি বরাবর না গিয়ে কি হবে, হালকা থেকে ঘনতে যাওয়ার সময় অবিলম্বের কাছে চলে আসবে, আর ঘন থেকে হালকা যাওয়ার জন্য অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। তাহলে আলোক রশ্মি যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে, সেটা ঘন হোক আর হালকা হোক, হালকা হোক আর ঘন হোক, নো প্রবলেম। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এই যে প্রতিসরিত রশ্মি কি হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে না, খেয়াল করো দেখি, দিকের পরিবর্তন হচ্ছে না, এই দিকের পরিবর্তন হচ্ছে না। তাহলে আলোক রশ্মি এই দিকের পরিবর্তন হওয়ার নামে হচ্ছে কি আলোর প্রতিসরণ। তাহলে আমরা দেখতেছি মূলত হচ্ছে কি যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি দিকের পরিবর্তন ঘটে, দিকের পরিবর্তন ঘটে। এই দিকের ঘটনার নাম হচ্ছে দিকের পরিবর্তন ঘটনার নাম হচ্ছে কি আলোর প্রতিসরণ। আলোর কি প্রতিসরণ। এবার আসো, এখন এখান থেকে আসছে আমার স্নেলের সূত্র অথবা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র হচ্ছে কি আলোর প্রতিসরণের এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এখানে একটা কথা বলছে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এখন থেকে আমাদের মোটামুটি বেসিকটা শুরু হবে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও এক জোড়া নির্দিষ্ট বর্ণ। এর বলছেন এখানে একটা নির্দিষ্ট বর্ণ রেখে দিই। দেখো, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম আর নির্দিষ্ট বর্ণ, এই বর্ণের আলোর জন্য। তাহলে এখানে মূল কনসেপ্ট হচ্ছে কি, উনি বলছে যে হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম আর নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের মানটা কি হবে, ধ্রুব হবে। এর মানে কি? এর মানে ওরা বলছে আমরা এটার মধ্যে এই কন্ডিশন দেখাতে পারবো, এই কন্ডিশন দেখাতে পারবো। এখানে বলছে হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যম প্রবেশ করবে, তখন এইটা দুইটা মাধ্যম কি হতে হবে, একটা নির্দিষ্ট মাধ্যম হতে হবে। তুমি না মাধ্যমটা, যেমন আমি এখানে বায়ু আর পানি, তো মাধ্যমটা কি নির্দিষ্ট হয়েছে। এবং তুমি যে আলোটা উৎস থেকে যে আলোটা বের করছো, উৎস থেকে যে আলোটা আসতেছে, সেটা কি হবে, যে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি হতে হবে। আর যখন নির্দিষ্ট বর্ণ হবে, নির্দিষ্ট মাধ্যম হবে, তখন কি হবে, এই আপতন কোণের সাইন, অর্থাৎ আপতন কোণ কি দ্বারা প্রকাশ করে, আই দ্বারা। এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন কি, এই প্রতিসরণ কোণ কি আর না, এই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মানে কি ভাগ। এই ভাগটা একটা ধ্রুব সংখ্যা, ভাগটা একটা কি ধ্রুব সংখ্যা।
তাহলে এখানে স্নেলের সূত্র বা দ্বিতীয় সূত্র বলতেছে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত মানে ভাগফল, এই ভাগফলটা একটা ধ্রুব সংখ্যা অর্থাৎ কনস্ট্যান্ট। এই মানটা দিয়ে ভাগ করলে একটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট মান আসবে। আর এটা হচ্ছে কখন হবে, যখন এক জোড়া নির্দিষ্ট মাধ্যম আর এক জোড়া নির্দিষ্ট কী হবে, বর্ণ হবে। তাহলে এক জোড়া নির্দিষ্ট বর্ণ এবং এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, এই অনুপাত সময় একটা কি ধ্রুব সংখ্যা। এখন এই ধ্রুব সংখ্যাটা যে বলছে, এই ধ্রুব সংখ্যাটা বলা হয় প্রতিসরণাঙ্ক। এই ধ্রুব সংখ্যার কি বলা হয়, প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা দেখতেছি হচ্ছে যে এই যে ধ্রুব সংখ্যা, তাহলে আমরা মূল টপিকস হচ্ছে তোমাদের প্রতিসরণাঙ্কের সমস্যা ছিল, তো আমি এখন প্রতিসরণাঙ্কে আসছি। তাহলে এখন দেখো তো এই আপতন কোণের সাইন আর এই প্রতিসরণ কোণের সাইন যে অনুপাত আছে, এই অনুপাত যে আমার একটা ধ্রুব সংখ্যা না, এই ধ্রুব সংখ্যা যেটা সেটাকে বলা হয় কি, প্রতিসরণাঙ্ক। এখন একটু খেয়াল করো, এখন এবার কি হবে, এবার এখানে হচ্ছে আমরা, আচ্ছা এবার আমরা মুছে ফেলি এখানে প্রতিসরণাঙ্ক, তো আমি এটা দ্বারা প্রকাশ করা, একটু একটু লিখি, এখানে একটু লিখি, খেয়াল করো। তাহলে প্রতিসরণাঙ্ক কি দ্বারা প্রকাশ করে, এটা দ্বারা, এটা সমান কত, এই সাইন আই ডিভাইডেড বাই কত, সাইন আর। এখন এই যে প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর হচ্ছে কি পরম প্রতিসরণাঙ্ক। এখন প্রথম তোমাদেরকে আপেক্ষিকটা বুঝাই। দেখো আমি এখানে বায়ুর সাপেক্ষে কার লগে তুলনা করতেছি, ফানির। বায়ুর সাপেক্ষে কারো তুলনা করতেছি, ফানির, অথবা পানির সাথে কারো তুলনা করছি, বায়ুর। এরকম যদি মনে করো আমরা এরকম অস্তিত্ব আছে, এরকম দুইটা মাধ্যমের সাথে একটা মাধ্যম আরেকটা মাধ্যম তুলনা করি, সেটা হবে আমার আপেক্ষিক। সেটা কি হবে, আমার আপেক্ষিক। অর্থাৎ দুইটা নির্দিষ্ট মাধ্যমের সাথে আমরা একটা মাধ্যম আরেকটা মাধ্যমে কম্পেয়ার করি, এটা আমার কি, আপেক্ষিক। আর যদি মনে করো এখানে যে কোনো একটা মাধ্যম যদি আমি শূন্যের সাথে তুলনা করি, কার সাথে, শূন্যের সাথে, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে আমি যদি কোনো শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের তুলনা করি, সেটা হবে আমার পরম প্রতিসরণাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের সাথে অন্য যে কোনো মাধ্যমের তুলনা করলে সেটা কি হবে, পরম প্রতিসরণাঙ্ক। আর যদি মনে করো দুইটা মাধ্যমের সাথে তুলনা করি, সেটা হবে কি, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন আমার আলোটা যাইতেছে কোথেকে, বায়ু থেকে, যাচ্ছে কোথায়, ফানিতে। এখন আমরা এটার জন্য বলতে পারি, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এভাবে, দেখো সবাই একটু খেয়াল করো। আমরা এখানে বলতে পারি হচ্ছে তোমার প্রতিসরণাঙ্ক, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, যেই জিনিসটা এন এর ডান পাশে থাকবে, আবার বলতেছি, দেখো এখানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন যেটি ডানে থাকে সেটা থাকবে উপরে, তাহলে এন বি বাই হচ্ছে কত, এন এ। তাহলে আমরা এই জিনিসটারে এ এন বিকে কীভাবে লিখতে পারি, এ এন বি বাই এন এ। তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে হচ্ছে কি, এখানে মাথায় রাখতে হবে এই সূত্রের মধ্যে এ এন এর ডান পাশে যে আছে এন ভি, এটা থাকবে কোথায়, উপরে। আর এই যে এন এর বাম পাশে যে আছে সেটা থাকবে কোথায়, নিচে, অলওয়েজ। এটা কিন্তু ফিক্সড। তাহলে এটা যে ফিক্সড যে হচ্ছে, এটা উপরে থাকবে, ওটা নিচে থাকবে। এবার আসো, এখন তাহলে আমরা বলতে পারি, এবার বলতে পারি, দেখে এই সূত্রে স্নেল সূত্রে বলতে পারি যে এ দেখো এ মাধ্যমের সাপেক্ষে আলো যেহেতু এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে দিয়েছে, তাহলে কত হবে, সাইন এ বাই সাইন আর। এই সাইন আই ডিভাইড বাই কত, সাইন আর, সাইন আর, সাইন আর। তাহলে এখন একটু খেয়াল করো, আমি কোথেকে কই আসছি একটু খেয়াল করো। এখানে এন মানে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক কাকে বলে, এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণ সাইনের অনুপাতকে বলা হয় কি, প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক আমরা কোনটা, দুইটা মাধ্যমের সাথে তুলনা করতেছি না, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কীভাবে হচ্ছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে কত, এন বি বাই এন এ। এবার আসো আমরা যদি এইটারে এটার পরিবর্তে এটার পরিবর্তে এটা যদি আমরা কম্পেয়ার করে লিখি, তাহলে কী হবে, এ এন ভি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে কত, সাইন আই বাই সাইন আর। আমি একটু উপরেগুলো মুছে দিচ্ছি, তাহলে আমি আরও লিখতে পারবো। তাহলে আশা করি চিত্রটা তোমরা বুঝতে পারছো, এবং হচ্ছে মোটামুটি প্রতিসরণকে রিলেট বা আমরা আরও সামনে যাচ্ছি, যেহেতু বেসিকটা ক্লিয়ার করতে হবে। আমি জানি তোমরা বেসিক ভালো পারো, তারপর আমি একটু আমার থেকে আমি দায়িত্ব নিয়ে পড়াচ্ছি আর কি। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা এ এন ভিকে কীভাবে লিখতে পারি, দেখো তো, এটা লিখতে পারি না, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, এ এন ভি, এ এন ভি, এই জিনিসটা লিখতে পারি কত, এন ভি বাই এন এ। এবং এখানে একটু খেয়াল করে দেখি, দেখো তো, এ এন বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইন এ বাই সাইন আর। তো আমি এখানে লিখতেছি সাইন আই ডিভাইড বাই কত, সাইন আর ইকুয়ালস টু এন ভি বাই এন এ। এখন একটু খেয়াল করো, এবার যদি আমি একটু আর গুণন করি, কি করি, আর গুণন করি, সবাই একটু খেয়াল করো। বোর্ডটা একটু আগে দিয়েছিলাম তো, এই জন্য কালি উঠতে একটু সময় নিচ্ছে। আর একটু মনে হয় শ্যাডো আসতেছে, শ্যাডো আসার কারণ হচ্ছে এখানে লাইটিংটার কারণে শ্যাডো আসতেছে। এই লাইটিংটা এখান থেকে দিচ্ছি, এবার শ্যাডো আসতেছে না, মনে করো সেটা কম আসতেছে। তাহলে একটু খেয়াল করো, এখন এবার যদি আমি আর গুণন করি, সবাই একটু খেয়াল করো, আর গুণ করলে সাইন আর দিয়ে আমি এন ভির গুণ করবো, আর সাইন আই দিয়ে এন এর গুণ করবো, তাহলে হবে কত, সাইন আই ইন্টু এন এ ইকুয়ালস টু এই সাইন আর ইন্টু এন ভি। তাহলে মূলত আমরা সব জায়গার মধ্যে সূত্র
এইটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করবে, এইটা ব্যবহার করবে সবচেয়ে বেশি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। অর্থাৎ সাইন আর আয়ের সাথে খেয়াল করো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবা যে এইটা হচ্ছে আপতন কোণ না, আপতন কোণের সাথে গুণ হবে যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আপতন কোণের সাথে, এই আপতন কোণের সাথে অবশ্যই যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে এটা। আর এই প্রতিসরণ যেটা আছে প্রতিসরণ, এই প্রতিসরণ হবে কোনটা? এনভি, যে মাধ্যমে আলোটা গেছে সেই মাধ্যমে। অর্থাৎ আলো যে মাধ্যমে গেছে সেটা হবে কত? এন। এই সাইন এর সাথে সেটা কি হবে? গুণ হবে। আর এখানে সাইন এর সাথে কি গুণ হবে? এন এ। এন কি হবে? এ হবে। এবার আসে তাহলে আমরা এখানে মোটামুটি এটা বুঝতে পারছি। তাহলে প্রতিসরণাঙ্ক ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি হচ্ছে এ এন ভি। প্রথমত হচ্ছে প্রতিসরণাঙ্ক হচ্ছে কত? এন। এন ইকুয়ালস টু কত হবে? সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। এখন একটু খেয়াল করো, এখানে এই এন সমান কত? সাইন আই বাই সাইন আর। এখানে এই এন হচ্ছে কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক হিসাব করছি সেটা হবে উপরে, আর যেটা সাপেক্ষে করছি সেটা হবে কোথায়? নিচে। এখানে আমরা খেয়াল করো এ এন ভি, এটা যেটা আছে এটা হচ্ছে এন। এই এনের প্রতি আমাদের সাইন আই বাই সাইন আর লিখছি, লেখার পর আর গুণ করার পর সূত্র আমাদের কি দাঁড়াইছে? সাইন আই ইন্টু আলো যে দ্বিতীয় আছে তার প্রতিসরণাঙ্ক, আর সাইন আর আলো যেখানে গেছে তার প্রতিসরণাঙ্ক। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। এবার একটু খেয়াল করো, আমরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, প্রয়োজন তোমাদের হবে। এখানে একটু খেয়াল করো, দেখো এখানে হচ্ছে আমরা লিখছিলাম হচ্ছে কি এ এন ভি, এইটাকে এভাবে লেখা যায় এ বি এন এ। অর্থাৎ এ এন ভি মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যা হবে সেটা আবার বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমটা কি হবে? উল্টো হবে। কি হবে? উল্টো হবে। অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যা হবে আর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম তার কি হবে? সম্পূর্ণ কি হয়ে যাবে? উল্টো। তাহলে এখানে আমরা যদি প্রতিসরণাঙ্ক এন, এটা যদি আমরা পরম প্রতিসরণাঙ্ক হিসাব করি, তাহলে এখানে এন হবে কি? প্রতিসরণাঙ্ক, আর সূত্র হবে সি বাই ভি। একটু খেয়াল করো, এখানে হচ্ছে এন হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক, আর সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ। আর আমরা জানি শূন্য মাধ্যম অথবা বায়ুতে আলোর বেগ কত? 3 ইন্টু কত? 10⁸ এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। তাহলে আমরা এখানে দেখতেছি হচ্ছে আমরা যদি পরম প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে সূত্র হবে কি? এন সমান কত? সি বাই ভি। এখানে একটু খেয়াল করো, এখানে সি হচ্ছে কি? শূন্য মাধ্যম আলোর বেগ অথবা বায়ুতে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ আর বায়ুতে আলোর বেগ কি? খুব কাছাকাছি। আর এখানে ভি আছে যে, বি হচ্ছে কি? বি হচ্ছে তুমি যে মাধ্যমের কথা বলতেছো ওই মাধ্যমের প্রতিসরণ, ওই মাধ্যম আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। বি হচ্ছে ওই মাধ্যম আলোর বেগ, আর সি হচ্ছে কি? 3 ইন্টু 10⁸, আর এন হচ্ছে কি? প্রতিসরণাঙ্ক। এন কি? প্রতিসরণাঙ্ক। দেখো তাহলে এখানে আমরা এই প্রতিসরণাঙ্ক সূত্র এই দুইটা দেখছি, বা এখানে এর বেশি আর সূত্র নাই। এখন একটু খেয়াল করো, যদি আলোর বেগ রিলেটেড হয়, যদি কি হয়? আলোর বেগ। খেয়াল করো, এই সি এ মানে এই মাধ্যম আলোর বেগ, আর সি বা বি মানে হচ্ছে কি? বি মাধ্যম আলোর বেগ। অর্থাৎ তুমি যদি দুইটা মাধ্যম হিসাব করো, এটা হচ্ছে এ মাধ্যম আর হচ্ছে কি? বি মাধ্যম। এ মাধ্যম আলোর বেগ হবে কত? সি এ, আর বি মাধ্যম আলোর বেগ কত? সি বি। এখন এদের সাথে প্রতিসরণাঙ্ক সম্পর্কটা খেয়াল করো। এখানে খেয়াল করো, আমি যদি কোণ দিয়ে হিসাব করি, দেখো সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু আলো যে মাধ্যম থেকে যাচ্ছে, আবার বলছি দেখো সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, আর আলো যে দিক থেকে যাচ্ছে সেটা হবে উপরে। সেটা কি হবে? উপরে। এখানে দেখো আলো ফানি থেকে যাইতেছে না, ফানির আমি এ ধরছি, তাহলে এই মাধ্যমটা হবে কি? উপরে। আর আলো গেছে কোথায়? বায়ুতে, সেটা হবে কি? বি মাধ্যম, সেটা হবে কোথায়? নিচে। তাহলে এই কনসেপ্টটা ধরে রাখলে তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর। এই সাইন আই বাই সাইন আর সমান সমান সি এ বাই সিবি। সি এ কি হবে? আলো যে দিক থেকে যাচ্ছে সেটা হবে উপরে, আর যেখানে গেছে সেটা হবে কোথায়? নিচে। এই কনসেপ্ট ধরে রাখলে তুমি মনে করো শুধু দেখবা আলো কোন দিক থেকে কোন দিকে যায়, আর সূত্রটা কি হবে? ফিক্সড। এটা কিসের সূত্র? এটা যখন তোমার কাছে কোণ আর আলোর বেগ থাকবে, তোমার কাছে যখন কোণের মান দেওয়া থাকবে আর আলোর বেগ থাকবে, তখন সূত্রটা লিখবে তুমি এটা। আর আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি? দেখো সাইন আই ইন্টু এন এ ইকুয়ালস টু সাইন আর ইন্টু এন ভি। এটা হচ্ছে কিসের? এটা যখন তোমার কাছে কোণের মান দেওয়া থাকবে, তোমার কাছে যখন কিসের মান দেওয়া থাকবে? কোণের মান দেওয়া থাকবে, প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলবে, তখন সূত্র তুমি কোনটা বসাবা? তখন তুমি সূত্র বসাবে এটা। এবার আসো, এখানে তোমাদেরকে আমরা জানি যে আবার এটার একটা ফর্ম ছিল কি? এটার ফর্ম ছিল হবে, দেখো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু, দেখো এখানে আমরা ছিল এটা কি ছিল? এন বি বাই এন এ। এন বি বাই কি ছিল? এন এ ছিল। এখন একটু খেয়াল করো, এখানে দেখো তো, এখানে আমরা দেখো তো এই সাইন এ বাই সাইন আর ইকুয়ালস টু সি এ বাই সিবি, আর এগুলো এন বি বাই এন এ। এখন আমরা যদি এখানে কি করি, এই সাইন আই সাইন বি যেটা আছে, সাইন আই বাই সাইন আর, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো তো, এটার পরিবর্তে লিখতে পারি আমরা কেমন কি লিখতে পারি? এখানে সি এ বাই সিবি, সি এ বাই সিবি, সি এ বাই সিবি। দেখো তাহলে হচ্ছে আমরা এখানে অবশ্যই সবগুলো একই রকম অক্ষর হয়ে যাচ্ছে, যদি পরিবর্তন করে দিতাম তাহলে ভালো হতো। তাহলে হচ্ছে এখানে খেয়াল করো,
এটা হচ্ছে আলো যে দিক থেকে আছে সেটা, আর এখানে কিন্তু দেখো এই ক্ষেত্রে আলো যাইতেছে কোন দিক থেকে, এ থেকে, আর এটা কোনটা, এই আলো গেছে কোথায়, বিতে, আর এখানে একটা হচ্ছে কি আলো বিতে গেছে, আর এটাই আলো এতে, এ থেকে যাচ্ছে, এ থেকে যাচ্ছে, তো বিতে গেছে আর এ থেকে যাচ্ছে এখানে। তাহলে এটা যদি আমরা একটু কোণ দিয়ে দেখাই তাহলে একটু আর একটু স্পষ্ট করে, যেহেতু সবগুলো ABCD একই রকম হয়ে গেছে জন্য সবাই একটু খেয়াল করো। দেখো প্রতিসরণাঙ্ক মনে করো এই NA/NB লেখা আছে। এখন আলোর বেগের হবে কি ক্ষেত্রে, এটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, কি হবে, উল্টো হবে। তো এখানে কি হবে, CB/CA, CB/CA, অর্থাৎ NA/NB যদি হয় তো এই ক্ষেত্রে কত হবে, কি লিখছি, CB/CA, CB কি হবে, CA হবে। তাহলে NA/NB আর CB কি হবে, CA হবে, এইটা ক্ষেত্রে হবে ভিন্নটা। তাহলে প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে তোমার এই NA/NB হইলে আর আলোর বেগের ক্ষেত্রে হবে CB/CA। তাহলে তোমাকে আমি এখানে মোট 3টা সূত্র লিখে দিছি, একটা হচ্ছে কোণ আর আলোর বেগ থাকলে, একটা হচ্ছে কোণ আর প্রতিসরণাঙ্ক থাকলে, আর একটা হচ্ছে প্রতিসরণাঙ্ক আর আলোর বেগ থাকলে। অর্থাৎ এই 3 সূত্রের বাইরে আর কোনো সূত্র নেই। তাহলে তুমি অবশ্যই যদি এই 3টে সূত্র ভালো করে শিখতে পারো তা তোমার এই প্রতিসরণাঙ্ক কী হবে, একদম পানি পানি হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি sin A/sin R, আর এইটা হচ্ছে আলোর বেগের সাথে সম্পর্ক, আর sin A/sin R এটা প্রতিসরণাঙ্কের সম্পর্ক, আর এই প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক। তাহলে এই 3 সম্পর্কে যতগুলো অঙ্ক আছে প্রায় অঙ্ক হচ্ছে এটার সাথে। এখন একটু খেয়াল করো, এখন আমরা একটু সংকট কোণ নিয়ে আলোচনা করছি, অথবা সংকট কোণ আমরা সামনে আলোচনা করব, অথবা সংকট কোণ নিয়ে একটু আলোচনা করি, তাহলে হচ্ছে আমি আরেকটা সূত্র লিখতে আমাদের সুবিধা হবে। দেখো সবাই, সংকট কোণ বা ক্রান্তিকোণ বিষয়টা হচ্ছে কি, দেখো সংকট কোণ বা ক্রান্তিকোণের জন্য অবশ্যই কি, বা এটা পূর্ণবন্ধুর প্রতিফলনও ঘটে, এইখানে তোমাকে অবশ্যই আলোটা ঘন থেকে হালকা দিতে হবে, আলোটা কোথায় দিতে হবে, ঘন থেকে হালকা মাধ্যমে, এবং আপতন কোণের মাঝে আমি একটু পরে বুঝাচ্ছি, এই কথাটা লিখে রাখি যে অবশ্যই এই সংকট কোণ বা ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 3টা যে কোনো একটা বলি না কেন, এই ক্ষেত্রে অবশ্যই আলো গণমাধ্যম দিয়ে কোথায় দিতে হবে, হালকা মাধ্যমে, আলো দিতে হবে গণমাধ্যম দিয়ে কোথায় দিতে হবে, হালকা মাধ্যমে দিতে হবে। তাহলে আমি একটা মাধ্যম ইয়ে করতেছি যে হচ্ছে এটা মনে করো কাঁচ, এটা হচ্ছে কি কাঁচ, আর এটা হচ্ছে কি বায়ু। সাপোজ মনে করো আমি একটা কাঁচ থেকে আলো বায়ুতে দিচ্ছি, কাঁচ থেকে আলো বায়ু দিচ্ছি, কাঁচকে আমি জি দ্বারা প্রকাশ করি গ্লাস, আর বায়ুকে আমি এ দ্বারা প্রকাশ করছি, সমস্যা নেই, তুমি যে কোনো জিনিসটা দ্বারা প্রকাশ করতে পারো। এখন একটা আলো যদি কাঁচ থেকে বায়ুতে যায়, সবাই খেয়াল করো, একটা আলো যদি কাঁচ থেকে কোথায় যাইতেছে, বায়ুতে যাইতেছে, তাহলে আমরা জানি কাঁচটা হচ্ছে ঘন, বায়ুটা হচ্ছে কি হালকা। তখন আমরা জানি আলোক রশ্মি ঘন থেকে হালকায় গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। অর্থাৎ আমি এটার নাম দিলাম AO, এটা হলো A, আর এটা হচ্ছে মূলবিন্দু O, আর এটা হচ্ছে আমার কি A'। তাহলে এখানে আমার দেখো AO এটা আমার আপতিত রশ্মি, আর OA' এটা আমার প্রতিসরিত রশ্মি, এবং এটার আমি ধরলাম θ1, এটা আমার কি দিলাম θ1, আর এটা আমার কত θ2, তাহলে অথবা θ1' দিলাম বা θ1 এটার প্রাইম ধরলাম। তাহলে এখন আমার এই θ1 জন্য এখানে উৎপন্ন হচ্ছে কত, θ1', অর্থাৎ θ1 জন্য আমার উৎপন্ন হচ্ছে কত, θ1'। এখন একটু খেয়াল করো, আমি যদি এই আলোক রশ্মিটার আর একটু বর্ধিত করি, মানে আর একটু বেশি কোণ আপতিত করি, মনে করো আর একটু বেশি কোণে এতটুকু কোণ আপতিত করছি, এখন এতটুকু কোণ আপতিত করলে এখানে দেখো তো আমার আপতন কোণ কত হবে, এইটা হবে না আমার আপতন কোণ, এখান থেকে শুরু করে পর্যন্ত এটা কি হবে, এটা হবে আমার আপতন কোণ। এই আপতন কোণ আমি দিলাম θ2। এখন এই আপতন কোণের কারণে আমার যে প্রতিফলিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি এটা কী হবে, এই বিভেদ তল বরাবর যাবে। দেখো এটা আমার বিভেদ তল না, এই বিভেদ তল বরাবর যাবে। যখন বিভেদ তল যাবে তখন যদি আমি এই প্রতিসরণ কোণ মান হিসাব করি, তাহলে অবিলম্বের সাথে আমার এই বিভেদ তলের কোণ উৎপন্ন হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন খেয়াল করো দেখি এই 90 ডিগ্রির জন্য দায়ী কে, θ1 নাকি θ2? অবভিয়াসলি θ2। তাহলে এই প্রতিসরণ কোণের মান যে 90 ডিগ্রি হয়েছে, এখানে θ1 এর জন্য না θ2 এর জন্য হয়েছে, θ2 এর জন্য। তাহলে θ2 হচ্ছে আমার কি ক্রান্তিকোণ বা সংকট কোণ, ক্রান্তিকোণ বা কি সংকট কোণ। অর্থাৎ আপতন কোণের যে মানের কারণে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই θ2 নাম হচ্ছে কি সংকট কোণ অথবা ক্রান্তিকোণ, সংকট কোণ অথবা ক্রান্তিকোণ। দেখো সংকট অথবা এটা বলে ক্রান্তি বলা হয়, ক্রান্তি। এই সংকট বলা কি ক্রান্তিকোণ বলা হয়, একে θc দ্বারা প্রকাশ করে। এই θc এর ক্ষেত্রে আমরা যদি θc সংকট কোণ একসাথে বের করতে চাই তাহলে সূত্র হবে কত, এই sin ইনভার্স 1/n, মানে প্রতিসরণকারী। অথবা তুমি এটা ভেবে লিখতে পারো এই sin θc = 1/n। তাহলে এটা এভাবে লেখা যায় এই sin θc, এটা সি লিখতেছি, এই sin θc বা সংকট কোণ সমস্যা কত 1/n। আর θc যদি তুমি ডাইরেক্ট এখানে θcটা রাখো আর sin এই পাশ থেকে ওই পাশে কি দেবে sin ইনভার্স, তো সূত্র কি হবে θc = sin ইনভার্স 1/n। এটা হচ্ছে আমাদের সংকট কোণের ক্ষেত্রে। এটা কোন কোণের ক্ষেত্রে, সংকট কোণের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই সংকট কোণই হচ্ছে আমার আপতন কোণ। এই সংকট কোণ হচ্ছে কি আমার আপতন কোণ, এটা আমার আপতন কোণ। তাহলে সংকট কোণ যেটা বলতেছি সংকট কোণ বা ক্রান্তি কোণ, এই সংকট কোণ বা ক্রান্তি কোণ সেটা হচ্ছে কি আমার আপতন কোণ, আপতন কোণ আর কি।
তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে আমরা আপতন কোণের মান বুঝেছিলাম, সংকট কোণের মানটা বুঝেছি। এখন একটু খেয়াল করে দেখি, আমি যদি এই রশ্মিটারে যদি আমি আগেরটা চেয়ে আগের কোণের চেয়ে একটু বৃদ্ধি করি, অর্থাৎ থ্রিটা থ্রি করি, থ্রিটা থ্রি, এই কোণটা আমি আপতন এই থ্রিটা থ্রি হচ্ছে, সরি একটু উপর দিয়ে চলে গেছে। আমি যদি থ্রিটা এই দেখো, আমি যদি এটা ধরি, এখন একটু খেয়াল করো, এখানে খেয়াল করে দেখি, এখানে আমার এখন কোন নাম্বার উঠেছে, 3 নাম্বারটা উৎপন্ন হয়েছে না, এটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমার কত, থ্রিটা থ্রি। এখন দেখো তো এখানে তো সর্বোচ্চ জায়গা এই বন্ধু জায়গা শেষ, এই বন্ধু জায়গা শেষ না, এখান থেকে বন্ধু জায়গা শেষ। এখন আলোটা কী হবে, আবার আগের মাধ্যমে ফিরে আসবে, আলোটা কী হবে, আবার আগের মাধ্যমে ফিরে আসবে। তাহলে আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে, একটু আগে আমি এটার কাজ লিখছিলাম না, আলোটা কাছ থেকে কোথায় যাচ্ছে, বায়ুতে, এখন ঘুরে ফিরে আবার কাছে চলে আসছে না। তো আলোক রশ্মি যাচ্ছে কোত্থেকে, কাছ থেকে, চলে আসছে কোথায়, কাছে। এই আলোক রশ্মি কাছের থেকে যাওয়ার সময় আবার কাছে চলে আসছে, এটা নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রথম শর্ত হচ্ছে কি, যে আলো অবশ্যই ঘন থেকে হালকায় যেতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, অবশ্যই আপতন কোণের মানটা, এই আপতন কোণের মানটা এই সংকট কোণের চেয়ে কী হতে হবে, বেশি হইতে হবে। অর্থাৎ আপতন কোণের মান সংকট কোণের মান চেয়ে কী হতে হবে, বেশি হইতে হবে। যখন আমরা আপতিত রশ্মিকে এই সংকট কোণের চেয়ে বেশি কোণ আপত্তি করবো, তখন আলোক রশ্মিটা কী হবে, আবার আগের মাধ্যমে ফিরে আসবে। চলো, আমরা অনেক বেসিক এবং প্রায় 30 মিনিট মতন বেসিকের কথা নিয়ে আলোচনা করছি। এবার চলো হচ্ছে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি।